জগন্নাথ দেবকে দর্শন করার জন্য পুরী যাবেন ভাবছেন, কিন্তু পুরীতে গেলে কত টাকাই বা খরচ হবে, কোন হোটেলে উঠবেন, কোথায় বা ঘুরবেন, কি কি সাইট সিন দেখবেন, টোটোওয়ালা অটোওয়ালার নাম্বারই বা কোথায় পাবেন, তাই নিয়ে চিন্তিত? তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কথা দিচ্ছি সবচাইতে কম খরচে আপনি ঘুরে দেখতে পারবেন পুরীর জগন্নাথ দেবের মন্দির, সেই সাথে সাথে পুরীর সাইট সিন তো রয়েছেই। পুরীতে যাওয়ার সবচাইতে আদর্শ ট্রেন হলো হাওড়া থেকে রাত 10:35-এর সময় হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া 340 টাকা। এছাড়াও অন্যান্য যে সমস্ত ট্রেন পুরীর উদ্দেশ্যে যায় সেই সমস্ত ট্রেনের বিবরণও আপনারা দেখতে পারছেন। 9 ঘন্টা সময় অতিক্রম করে সকাল 7:30টার মধ্যে আমরা চলে এলাম পুরী স্টেশনে। আপনারা পুরী স্টেশনে নেমে সরাসরি প্ল্যাটফর্ম দিয়ে বাইরে চলে আসুন। স্টেশনে নেমে আপনারা সরাসরি চলে আসবেন পার্কিং জোনে। পার্কিং জোনে এলে আপনারা দেখতে পারবেন রয়েছে এখানে অসংখ্য গাড়ি। এখান থেকেই গাড়ি ধরতে হবে, তবে গাড়ি ধরার আগে আপনারা একটু বার্গেনিং করে নেবেন। আমরা আগে থেকেই অটো রিজার্ভ করে রেখেছিলাম। এই অটোতে করেই আমরা প্রথমে পৌঁছাবো আমাদের হোটেলে, তারপরে এই অটোতে করেই কিন্তু আজকের সাইট সিনগুলি সম্পূর্ণ করব। পুরী স্টেশনে পৌঁছে আপনাদের প্রথম কাজ হবে একটি সস্তার হোটেল খোঁজা। আপনারা সরাসরি স্বর্গদ্বারে চলে আসুন। স্বর্গদ্বারে এলে এখানে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। আমরা উঠেছিলাম হোটেল আমন্ত্রণে। এখানকার রুমগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে কি কি রয়েছে সেগুলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা হোটেল আমন্ত্রণ সহ আরও বেশ কয়েকটি হোটেলের নাম ও ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন। রুমের ব্যবস্থা তো হয়ে গেল, এবার কিছু খাওয়া দাওয়া করে নিন, তারপরে সেই অটোওয়ালাকে ফোন করুন এবং সরাসরি পুরীর লোকাল সাইট সিনের জন্য বেরিয়ে পড়ুন। প্রথম দিন অটো করে ঘুরে দেখুন এই 10টি স্থান, আর অটো করে ঘুরতে খরচ পড়বে মাত্র 800 থেকে 900 টাকা, তাও আবার 7 জনের। জয় জগন্নাথের নাম স্মরণ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম সাইট সিন তথা বিপত্তারিণী মন্দির দর্শন করতে। এই মন্দিরটি কিন্তু পুরীর সমুদ্র সৈকতের একদম কাছেই অবস্থিত। আপনারা চাইলে পায়ে হেঁটেও এই মন্দিরটি দর্শন করতে পারেন। মন্দিরটি দর্শন করে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগলো, তা হলো মন্দিরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরটির দেয়াল জুড়ে রয়েছে অসংখ্য উপদেশ ও বাণী, আমাদের কি কি করা উচিত কি কি করা উচিত নয়, ভগবান আদেও কি আছে না নেই, সবকিছু প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এখানে এলে পেয়ে যাবেন। অনেকেই পুরী দর্শন করে থাকে, কিন্তু অনেকেই কিন্তু এই সমস্ত সাইট সিনগুলি ঘুরে দেখে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যে সমস্ত সাইট সিনগুলি তুলে ধরছি অবশ্যই দেখবেন, ভালো লাগবেই লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন বিপত্তারিণী মাতার পাশেই রয়েছে জগন্নাথ দেব। জয় জগন্নাথ হাম রহনা আপকে চরণোं में। সত্যি এত সুন্দর মন্দির এবং এখানকার প্রতিমাগুলিকে দর্শন করে মনটা যেন জুড়িয়ে গেল। বিপত্তারিণী মন্দির দর্শন করার পর সমুদ্রের পাশ দিয়ে এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় স্পট তথা ওমকারেশ্বর মন্দিরে। এই মন্দিরটি পুরী জেলার ধৌদিয়া নদীর তীরে অবস্থিত। আর হ্যাঁ, জগন্নাথ মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই রয়েছে এই ওমকারেশ্বর মন্দিরটি। এই মন্দিরের প্রবেশ পথে ভগবান শিবের দিকে মুখ করে রয়েছে এই বিশাল বড় নন্দী।
এটি হলো মন্দিরের মূল প্রবেশপথ। চলুন মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে ভেতরে কি কি রয়েছে সেটি আপনাদের সামনে এবার তুলে ধরছি। মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরে প্রবেশ করলে আপনারা মন্দিরের গায়ে অপূর্ব সুন্দর সুন্দর কারুকার্য দেখতে পারবেন, আর এই কারুকার্য আপনার মনকে আকৃষ্ট করবেই করবে। এই মন্দিরে ওমকারেশ্বর অবতারে ভগবান শিবের পূজা করা হয়। এছাড়াও এই মন্দিরটির অন্যতম আকর্ষণ হলো মন্দিরের ভিতরের একটি কক্ষে 108টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। এছাড়াও এই মন্দিরে আপনারা ভগবান বিষ্ণু, মহালক্ষ্মী, নৃসিংহদেব, পঞ্চমুখী হনুমান, এছাড়াও বিশাল রথের চাকা ও বাগানের একটি দোলনায় ঝুলন্ত রাধাকৃষ্ণের বিগ্রহকে দর্শন করতে পারবেন। চলুন এবার আমরা দর্শন করে নিই নৃসিংহদেবের বিগ্রহকে। নৃসিংহদেবের এই অপরূপ সুন্দর বিগ্রহের ঠিক পাশেই রয়েছে হিন্দুদের ধনলক্ষ্মীর দেবী মহালক্ষ্মী। আগেই বলেছিলাম মন্দিরের গায়ে অপরূপ সুন্দর কারুকার্য আপনার মনকে আকৃষ্ট করবেই করবে। আপনারা হয়তো সেটা এখন দেখতে পারছেন। এখন আপনারা দর্শন করতে পারছেন বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের এক অসাধারণ বিগ্রহকে। আগেই বলেছিলাম এই ওমকারেশ্বর মন্দিরে রয়েছে মোট 108টি শিবলিঙ্গ। চলুন এই শিবলিঙ্গগুলি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দর্শন করে নিন। আপনারা হয়তো বুঝতে পারছেন, পুরী মানে শুধুমাত্র সমুদ্র দর্শন কিংবা জগন্নাথ দেবের দর্শন নয়। পুরীতে রয়েছে এরকম অনেক পৌরাণিক স্থান যেগুলি ভ্রমণ করলে আপনারা জানতে পারবেন অনেক পৌরাণিক ঘটনাকে। তাই দেরি কেন বন্ধুরা, এই সমস্ত পৌরাণিক ঘটনার সাক্ষী হওয়ার জন্য একবার হলেও ঘুরে আসুন পুরী থেকে। তবে কথা দিচ্ছি, আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যেরকম ভাবে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এরকম ভাবে ঘুরে দেখুন। অনেক কম খরচে আপনি পুরী আপনার মনের মতো ঘুরতে পারবেন। পুরীর এই সমস্ত মন্দিরগুলি দর্শন করে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগলো, তা হলো মন্দিরগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার মানুষের ব্যবহার এক কথাই অসাধারণ। এই 108টি জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর আপনারা যখন বাইরে বেরিয়ে আসবেন তখন দেখতে পারবেন এই বিশাল বড় রথের চাকাটিকে। আপনারা ওমকারেশ্বর মন্দিরে এলে অবশ্যই এই রথের চাকাটিকে একবার হলেও ঘোরাবেন। এটিকে কিন্তু এখানকার মানুষেরা পবিত্রতার প্রতীক হিসাবে মনে করেন। ভগবান বিষ্ণু ও কৃষ্ণের এই সম্মিলিত রূপটিকে দেখুন, সত্যি এক কথাই অসাধারণ।
এবার চলে এলাম আমরা রাধাকৃষ্ণ ও জগন্নাথ দেবের এক অপরূপ বিগ্রহ দর্শন করার জন্য। এই ওমকারেশ্বর মন্দিরটি আপনাদের ভালোভাবে দর্শন করতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগবে। তবে এটুকু বলতে পারি, এই মন্দির একবার দর্শন করলে এখান থেকে অতি সহজে আপনার আসতে ইচ্ছা করবে না। আপনার মন এই মন্দিরে আকৃষ্ট হবেই হবে। এখন আপনারা দর্শন করতে পারছেন রাধাকৃষ্ণ এবং জগন্নাথ দেবের অপরূপ সুন্দর বিগ্রহকে। এই মন্দিরটি দর্শন করতে করতে আপনি যে জায়গায় গিয়ে অনেকটা সময় এক জায়গায় দাঁড়িয়ে পড়বেন, সেই স্থানটিকেই আমরা এখন তুলে ধরছি। একবার শুধু দেখুন, এক কথাই জীবন্ত। तुम प्रेम हो, तुम प्रीत हो, मेरी बांसुरी का गीत हो। এর আগে অনেক মন্দির দর্শন করেছি, কিন্তু বিশ্বাস করুন এই মন্দিরের যে অপরূপ কারুকার্য, এরকম মন্দির এর আগে সত্যিই দর্শন করিনি। সত্যি এক কথাই অসাধারণ। একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে হয়তো এই সমস্ত মন্দিরের সৌন্দর্যকে সেভাবে তুলে ধরতে আমরা পারছি না, তবে বিশ্বাস করুন এই সমস্ত মন্দিরগুলি যখন আপনারা নিজের চোখে প্রত্যক্ষ করবেন, এটুকু বলতে পারি এই সমস্ত মন্দিরগুলি আপনার মনে রয়ে যাবে। जय जगन्नाथ से गूंजा आसमान। জয় জগন্নাথের নাম স্মরণ করে চলুন এবার আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় স্পটে। চলুন স্পটে গিয়ে সেখানকার সৌন্দর্যকে তুলে ধরছি। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি মার্কেন্ডেশ্বর মন্দিরে। এই মার্কেন্ডেশ্বর মন্দিরটি পুরীর পবিত্র জগন্নাথ মন্দিরের একদম কাছেই অবস্থিত। মন্দিরে প্রবেশ করার সামনেই আপনারা দেখতে পারবেন এই রকম বিশাল বড় নন্দীকে। এই মন্দিরটি একটি বিশাল এলাকা জুড়ে অবস্থিত। মন্দিরটি পৌরাণিক, আর পৌরাণিক কাহিনীও কিন্তু এই মন্দিরটিকে ঘিরে রয়েছে। এটি দেশের 52টি শিব মন্দিরের মধ্যে একটি এবং পুরীর পঞ্চতীর্থগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। এই মন্দিরটি পরিদর্শন করার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। সপ্তাহের সমস্ত দিনই সকাল 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকাল 4টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। মার্কেন্ডেশ্বর মন্দির হলো এমন একটি পবিত্র স্থান যেখানে ঋষি মার্কেন্ডেয় ভগবান শিবের ধ্যান করেছিলেন। এমনকি এই স্থানেই ভগবান শিব যমের সাথে লড়াই করেছিলেন। সেই সাথে সাথে ঋষি মার্কেন্ডেয়কে অমরত্বের বর দিয়েছিলেন। তাই মনে করা হয় এখানে আজও তিনি বিরাজমান। সত্যি মনে মনে একটা কথা কল্পনা করুন তো, যেই স্থানে ঋষি মার্কেন্ডেয় ভগবান শিবের জন্য ধ্যান করেছিলেন, যেখানে ভগবান শিব স্বয়ং যমের সাথে লড়াই করেছিলেন, সেই স্থানেই
আজ আমরা এসেছি, সেই স্থানটিকেই আপনাদের সামনে তুলে ধরেছি। সত্যি নিজেকে ধন্য বলে মনে করছি পুরীর এই সমস্ত লোকাল সাইট সিনগুলি ঘুরতে পেরে। মহাশিবরাত্রি, ঋষি পঞ্চমী, সংক্রান্তি এবং জন্মাষ্টমী সহ বেশ কয়েকটি উৎসব মন্দিরে পালিত হয়। জগন্নাথ মন্দিরের আচার অনুষ্ঠান যেমন শীতল ষষ্ঠী, চন্দন যাত্রা, কালিয়া দালান, বলভদ্র জন্ম ইত্যাদিও এই মন্দিরের সাথে জড়িত। আপনারা হয়তো বুঝতেই পারছেন পুরীর জগন্নাথ মন্দিরের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে এই মার্কেন্ডেশ্বর মন্দিরের। মন্দিরটা যে কত বছরের পুরনো তা কিন্তু আপনারা এখানকার শিল্পরীতি, এখানকার মন্দিরের গায়ের কারুকার্যগুলো দেখলেই বুঝতে পারবেন। ইতিমধ্যেই আমরা আপনাদের সামনে মার্কেন্ডেশ্বর মন্দির এবং তার বিভিন্ন অজানা ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছি। চলুন এবার চলে যাই আমরা আমাদের পরবর্তী গন্তব্যে। এখন আমরা চলে এসেছি এমন একটি স্থানে যেটি এখন বর্তমানে পুরীর এক অফবিট স্থান। এটি হলো গৌর বিহার আশ্রম অর্থাৎ গুপ্ত বৃন্দাবন। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন আর শ্রী চৈতন্যের লীলাক্ষেত্র পুরী। পুরী আর বৃন্দাবনের এই দুই লীলাক্ষেত্র একই সূত্রে গাঁথা পড়েছে পুরীর এই গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনে প্রবেশের সাথে সাথেই আপনারা দেখতে পারবেন এই বিশাল বড় গণেশের বিগ্রহকে। গুপ্ত বৃন্দাবনে আসতে গেলে আপনাদের পার্কিং চার্জ দিতে হবে 10 টাকা এবং আশ্রমের প্রবেশ মূল্য মাত্র জনপ্রতি 5 টাকা। আপনি যখন গুপ্ত বৃন্দাবনে ধীরে ধীরে প্রবেশ করবেন এবং এই স্থানে এসে প্রবেশ করবেন, সত্যি বলছি এক অসাধারণ অনুভূতির সৃষ্টি হবে। जगन्नाथ हम रहना आपके चरणों में। শ্রী চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন তখন এই গৌর বিহার আশ্রমে এসে সাধনা করতেন। পরে তার শিষ্য রমাদাসী এখানে সাধন ভজন করতেন। আশ্রমের ভেতরে প্রবেশ করে যে দৃশ্য প্রথমে চোখে পড়ে তা একদমই অন্যরকম। গাছগাছালিতে ভরা এক গ্রামীণ পরিবেশে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের রূপ। ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা খেলা, গোপীদের বস্ত্র হরণ, বামন অবতার, কালিয়া নাগ দমন ইত্যাদি পৌরাণিক গাথা তাকে তিরস্কার করছেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুনের রথের সারথি হয়েছিলেন সেই দৃশ্যটিকেই এখানে চমৎকার সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। চৈতন্য মহাপ্রভুর এই অপূর্ব বিগ্রহটিকে দর্শন করুন। সত্যি বিগ্রহটি যেন এক কথায় জীবন্ত। শ্রীকৃষ্ণের লীলা, তার জীবন কাহিনী জানতে গেলে অবশ্যই একবার হলেও ঘুরে দেখুন পুরীর এই গুপ্ত বৃন্দাবন।
এই গুপ্ত বৃন্দাবনে যে কেবলমাত্র শ্রীকৃষ্ণের জীবন কাহিনীকেই তুলে ধরা হয়েছে তা কিন্তু নয়, রয়েছে আরো অনেক দেবদেবী। এই শিবলিঙ্গটি দর্শন করার পর আপনারা সোজাসুজি হেঁটে যান। হেঁটে গেলেই আপনারা দেখতে পারবেন রাধাকৃষ্ণের এক অপূর্ব বিগ্রহকে। পুরী গিয়ে অনেকেই উদয়গিরি, ধবলগিরি, নন্দনকানন, কোনারক সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির এগুলিকেই দর্শন করে থাকে, কিন্তু পুরীর এই লোকাল সাইট সিনগুলি তারা সঠিকভাবে করে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আগে এই লোকাল সাইট সিনগুলি আপনারা সঠিকভাবে করুন। পুরী ভ্রমণ হয়ে উঠবে আপনার কাছে আরো বেশি আকর্ষণীয়। হিন্দুদের ধনলক্ষ্মীর দেবী লক্ষ্মীকেও এখানে অতি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর এই বিগ্রহটিকে নিয়ে তো কিছুই বলার নেই, একবার ভালোভাবে দর্শন করুন। নিতাই গৌরাঙ্গের এই অপরূপ সুন্দর বিগ্রহটিকে দেখে যেন মনে হচ্ছে বিগ্রহটি একদমই জীবন্ত। এখানে আবার তুলে ধরা হয়েছে রাধাকৃষ্ণ দোলনায় বসে দোল খাচ্ছে, আর তার সখীরা সেই দৃশ্য একে একে উপভোগ করছেন। कृष्ण की दीवानी हो गई, दीवानी राधा रानी हो गई। আপনারা এখন দেখতে পাচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর তার ঠিক তলায় রয়েছে গোমাতা। এর মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গোমাতার মধ্যেই রয়েছে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর। সত্যি গুপ্ত বৃন্দাবনকে বর্তমানে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, প্রত্যেকটি দর্শনার্থীদের মন যে এখানে এসে আকৃষ্ট হবেই হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই গুপ্ত বৃন্দাবনে ঘুরতে ঘুরতে কখন যে 2 ঘন্টা সময় অতিক্রম হয়ে যাবে বিশ্বাস করুন আপনারা সেটা টের পাবেনই না। হিন্দু পুরাণে ঘটা সেই বিখ্যাত সমুদ্র মন্থনের দৃশ্যকেই এখানে অতি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ঋষি দুর্বাসার অভিশাপের কারণে দেবতারা তাদের শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েন। তখন অমৃতের সন্ধানে দেবতারা অসুরদের সাথে মিলিত হয়ে সমুদ্র মন্থন করতে সম্মত হন। শেষ পর্যন্ত এই সমুদ্র মন্থনের দ্বারাই দেবতারা পুনরায় তাদের হারানো শক্তি অর্থাৎ অমরত্ব ফিরে পান। বলেছিলাম না, পুরী মানে শুধুমাত্র সমুদ্র সৈকত কিংবা জগন্নাথ মন্দির এটুকুই নয়, রয়েছে কিন্তু এরকমই অনেক অজানা অচেনা স্পট।
যেখানে গেলে আপনারা জানতে পারবেন অনেক পৌরাণিক ঘটনা, নিজের চোখের সামনে সেই ঘটনাগুলি প্রত্যক্ষ করতে পারবেন। এখানে আবার অতি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে মহাপ্রভু তার শিষ্যদের নিয়ে নাম গান করার দৃশ্যটিকে। সত্যি গুপ্ত বৃন্দাবনের যে কটা বিগ্রহকে আমরা দেখলাম, প্রত্যেকটি বিগ্রহই কিন্তু নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। এখন এই বিগ্রহটিকে আপনারা লক্ষ্য করুন, কি চমৎকার সুন্দর এই বিগ্রহটি। এখানে চৈতন্যদেবের রাম, কৃষ্ণ ও বিষ্ণুর ষড়ভুজের রূপটিকে তুলে ধরা হয়েছে। চৈতন্যদেবের এই অপরূপ ষড়ভুজের রূপ দর্শন করার পর আপনারা যখন সামনের দিকে এগিয়ে যাবেন, তখন দেখতে পারবেন এক অসাধারণ দৃশ্য। চলুন, দেখতে পাচ্ছেন কত বড় চৈতন্য মহাপ্রভুর একটি বিগ্রহ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। পরবর্তী যে দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে তা হল চৈতন্য মহাপ্রভু দেহত্যাগ করে মাটিতে লুটিয়ে পড়েছেন, আর তা লক্ষ্য করে তার করুণ শিষ্য হরিদাস অঝরে কেঁদেই চলেছেন। जय जगन्नाथ हमें रहना आपके चरणों में। গুপ্ত বৃন্দাবনের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করে এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সাইট সিন অর্থাৎ নরেন্দ্র সরোবরে। নরেন্দ্র সরোবর পুরীর জগন্নাথ মন্দিরের উত্তর পূর্ব দিকে অবস্থিত। এখানে জগন্নাথ দেবের চন্দন যাত্রা হয় বলে এটি চন্দন পুকুর নামেও পরিচিত। এই নরেন্দ্র সরোবরে চৈতন্য মহাপ্রভু তার সহযোগীদের সাথে 500 বছর আগে ভগবান জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসবের সময় জলের বিনোদন উপভোগ করেছিলেন। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের প্রবল গরমে কষ্ট পান জগন্নাথ দেব, তাই এই সময় তার গায়ে চন্দন লেপন করা হয়ে থাকে। এই যাত্রাটি 42 দিন ধরে চলে এবং দুটি ভাগে বিভক্ত। একটি ভাগ বাহারা চন্দন আর আরেকটি ভাগ ভিতর চন্দন। অক্ষয় তৃতীয়ার দিন থেকে বাহারা চন্দন 21 দিন ধরে চলে আর পরের 21 দিন ধরে চলে ভিতরা চন্দন। এই সময় চন্দন সরোবরে যেভাবে নৌকা বিহার করা হয় তা কিন্তু এক অপরূপ রূপ দৃশ্য ধারণ করে। তাই আপনারা চাইলে অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন গিয়ে এই দৃশ্যের সাক্ষী হতে পারেন।
এবার আমরা একটি নয়, একই সাথে দুটি সাইট সিন করব। চলুন প্রথমেই আমরা ঘুরে নিই জটিয়া বাবার সমাধি আশ্রমে। শ্রী শ্রী জটিয়া বাবা, যার প্রকৃত নাম বিজয় কৃষ্ণ গোস্বামী। আপনারা স্ক্রিনে বিজয় কৃষ্ণ গোস্বামীর ছবি দেখতে পাচ্ছেন। পুরীর এই পুণ্যভূমিতেই তাকে সমাধিস্থ করা হয়, আর এই জায়গাটা সেই জন্য জটিয়া বাবার সমাধি স্থান নামে বিশেষভাবে পরিচিত। তবে এই আশ্রমটির ভেতরে ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকায় ভেতরের দৃশ্যটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। জটিয়া বাবার আশ্রম দেখার পর আপনারা সরাসরি বাইরে চলে আসুন। রাস্তার ওপারেই আপনারা দেখতে পারবেন কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম। এই আশ্রমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সেই সাথে সাথে বিভিন্ন রকমের ফুলের গাছ আপনারা এই আশ্রমে এলে দেখতে পারবেন। বিজয় কৃষ্ণ গোস্বামীর শিষ্য ছিলেন কুলদানন্দ ব্রহ্মচারী। কুলদানন্দ ব্রহ্মচারী ছিলেন একজন বাঙালি সাধক। এই স্থানটিতেই তাকে সমাধিস্থ করা হয়, তাই এই স্থানটির নাম কুলদানন্দ ব্রহ্মচারী সমাধি ক্ষেত্র। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পট তথা গুন্ডিচা মন্দিরে, যা জগন্নাথ দেবের মাসির বাড়ির নামেও পরিচিত। রথ উৎসব চলাকালীন ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর মূর্তিগুলিকে রথে করে শ্রীমন্দির থেকে এই গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। বিশ্বাস করা হয় যে এই দেবতারা তাদের মাসির বাড়িতে বিশ্রাম নেন ও এই 7 দিন তারা মাসির বাড়িতে থাকার সময় মাসির দ্বারা প্রস্তুত সুস্বাদু খাবার উপভোগ করেন। নবম দিনে তারা শ্রীমন্দিরে ফিরে আসেন। মন্দিরটির 4টি প্রধান অংশ রয়েছে, যথা বিমান, জগমোহন, নাট মন্দির ও ভোগ মণ্ডপ। বিমান হল প্রধান গর্ভগৃহ, জগমোহন সমাবেশ হল, নাট মন্দির উৎসব হল এবং ভোগ মণ্ডপ হল নৈবেদ্য হল। প্রতিদিন সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই গুন্ডিচা মন্দিরটি খোলা থাকে। গুন্ডিচা মন্দির দর্শন করার পর মাত্র 10 মিনিটের পথ অতিক্রম করে আমরা চলে এলাম আমাদের পরবর্তী স্পট তথা বৌদ্ধ মন্দিরে। এই মন্দিরটিও কিন্তু অপরূপ সুন্দর। আপনারা এই মন্দিরটি দর্শন করলে বুঝতে পারবেন মন্দিরের কারুকার্যগুলি কতটা নিখুঁত। বেশ কয়েকটি সিঁড়ি অতিক্রম করে আস্তে আস্তে আপনাদের প্রবেশ করতে হবে মূল মন্দিরে। মন্দিরটি ছোটখাটো জায়গার মধ্যে কিন্তু এক কথায় অসাধারণ। আপনারা অবশ্যই পুরীতে গেলে এই বৌদ্ধ মন্দির দর্শন করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনি
আপনি যখন একটার পর একটা সিঁড়ি অতিক্রম করে একদম উপরে উঠে যাবেন এবং সামনের ভিউটাকে দেখবেন, এক কথায় অসাধারণ লাগবে। বৌদ্ধ মন্দিরের অভ্যন্তরের দৃশ্য আপনারা এখন লক্ষ্য করতে পাচ্ছেন। একদিকে যেমন মন্দিরটির বাইরের কারুকার্য, অপরদিকে মন্দিরের ভেতরের কারুকার্য এক কথায় অসাধারণ। আমরা আমাদের ভিডিওর মধ্যে দিয়ে আজ পুরীর যে সমস্ত লোকাল সাইট সিনগুলি তুলে ধরেছি, এর মধ্যে কোন সাইট সিনটি আপনাদের খুব ভালো লেগেছে সেটি কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। বৌদ্ধ মন্দির দর্শন করার পর গাড়িতে আপনাদের 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আপনারা পৌঁছে যাবেন আজকের সাইট সিনের সর্বশেষ গন্তব্যস্থলে। এটিই হলো পুরীর সিদ্ধ বকুলতলা। সিদ্ধ বকুলতলার ইতিহাস মূলত পুরীর শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্কিত। এখানে প্রবেশ করলে দুই ধারে আপনারা বিভিন্ন রকমের প্রতিকৃতি দেখতে পারবেন। এই প্রতিকৃতিগুলি পড়লে আপনারা বুঝতে পারবেন এই স্থানটির নাম কেন সিদ্ধ বকুলতলা। ভগবান কি সত্যিই আছে? ভগবানের আজব লীলা, এ সমস্ত কিছুর সাক্ষী হওয়ার জন্য আর কোথাও যাওয়ার দরকার নেই। একবার হলেও ঘুরে আসুন এই সিদ্ধ বকুলতলায়, তাহলে সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা স্বচক্ষে নিজের চোখেই প্রত্যক্ষ করতে পারবেন। সেই সাথে সাথে মন্দিরের গায়ে এই সমস্ত অপরূপ প্রতিমা এবং তাদের সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য আপনার মনকে একইভাবে আকৃষ্ট করবে। সত্যি নিখুঁত কারুকার্য, যতই দেখছি ততই দেখতে ইচ্ছা করছে। মন্দিরটির অভ্যন্তরে প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন এই রকম একটি প্রতিকৃতি, যেখানে বকুল গাছের তলায় বসে রয়েছে শ্রী চৈতন্যদেব ও হরিদাস ঠাকুর। এখানকার ইতিহাস তো জানবই, তার আগে চলুন মূল মন্দিরে কোন কোন বিগ্রহ রয়েছে সেগুলিকে আপনাদের সামনে তুলে ধরি। আপনারা এখন যে বিগ্রহটিকে দেখতে পাচ্ছেন সেটি হলো নরসিংহদেবের বিগ্রহ। নরসিংহদেবের বিগ্রহটি দেখার পর আমরা চলে এলাম তার ঠিক পাশে, সেখানেই রয়েছে ষড়ভুজ গৌরাঙ্গ। এখন যে গাছটি দেখতে পাচ্ছেন সেটিই হলো বকুল গাছ। এই গাছটি হরিদাস ঠাকুর এবং শ্রী চৈতন্যদেবের লীলাভূমির সাথে জড়িত। কথিত আছে আপনারা যে গাছটিকে এখন লক্ষ্য করতে পারছেন এই বকুল গাছটিকেই শ্রী চৈতন্যদেব রোপণ করেছিলেন এবং এই গাছের তলায় বসেই হরিদাস ঠাকুর সাধন ভজন করতেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্যদেবের লাগানো সেই গাছটিকে।
মূল গাছের গোড়াটি একদম পুরো ভগ্নপ্রায় হয়ে গেছে, তা সত্ত্বেও গাছটি কিন্তু একেবারেই সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে। শুধু মনে মনে এটুকু কল্পনা করুন, শ্রী চৈতন্যদেবের লাগানো গাছ আপনারা নিজের চোখে প্রত্যক্ষ করতে পারছেন। এটা অলৌকিক বিষয় ছাড়া আর কিছু কি হতে পারে? ভগবানের কি লীলা, গাছটির গোড়া একেবারে ভগ্নপ্রায় হয়ে গেলেও আজও সেই একই রকমভাবে গাছটি দাঁড়িয়ে রয়েছে। সত্যি টাকা দিয়ে হয়তো অনেক জায়গায় ঘোরা যাবে, কিন্তু এই সমস্ত স্থানগুলি ঘুরে নিজেকে ধন্য বলে মনে করছি। তাই আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও পুরীর এই লোকাল সাইট সিনগুলি ঘুরে দেখতে একদমই ভুলবেন না। সিদ্ধ বকুলতলা দর্শন করার পর অটোওয়ালাকে বলবেন সরাসরি পুরীর মন্দিরে আপনাদেরকে নামিয়ে দিতে। তারপর পুরী মন্দির আপনারা দর্শন করুন এবং কিছু খাওয়া দাওয়া করে হোটেলে চলে যান।